ভোট সামনে রেখে আইন শৃঙ্খলার সমন্বয়ে জোর প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় মাঠে থাকবে 60,000 সেনা। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না মন্তব্য ফখরুলের। পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা সরকারের। বিনিয়োগ ও ভোগ ব্যয় কমায় জুনে এলসি খোলার পরিমাণ 5 বছরে সর্বনিম্ন। আমদানি হ্রাসে ডলারের দরপতন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। বালস্টোনের ঘটনার দায় দায়িত্ব ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিশন গঠন। এবং রাজ্য নির্বাচনের আগে ভারতে মুসলিম উচ্ছেদ ও বাংলাদেশে পুশিন অভিযান, দখলদার ও বিদেশি বলে অপবাদ দেওয়ার অভিযোগ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদারে সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়ানোর তাগিদ এসেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক থেকে। 28 জুলাই সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত 2 ঘণ্টার বৈঠক শেষে একথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে আলোচনার পর ফরেন সার্ভিস একাডেমিতে এসে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন। শফিকুল আলম বলেন, ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি মহোদয় বলেছেন, নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে, সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলে পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছেন বলে অভিযোগও করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার বলার চেষ্টা করছে যে আমরা সহযোগিতা করছি না, তাদের এ কথাগুলো সঠিক নয়। বিএনপি মহাসচিব বলেন, এমন কিছু বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়ছি, যা বাংলাদেশকে আবারও পিছিয়ে দিতে পারে, ফ্যাসিস্টদের শক্তি যোগাতে পারে, নতুন করে ফ্যাসিস্টদের সুযোগ তৈরি করে দিতে পারে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন। বেসরকারি বিনিয়োগ হ্রাস, মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির সমন্বয় না থাকা এবং সামগ্রিকভাবে দেশের ভোগ ব্যয় কমে যাওয়ায় 58 মাসের মধ্যে সবচেয়ে কম আমদানির ঋণপত্র বা এলসি খোলা হয়েছে জুন মাসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। আমদানি কমে যাওয়ার জেরে আমদানি এলসি নিষ্পত্তিও প্রায় 4.5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। ব্যাংকার ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, জুনে কোভিড মহামারীর সময়ের চেয়েও কম এলসি খোলা হয়েছে। এটি আমদানি নির্ভর যে কোনো দেশের জন্য বিপদ সংকেত। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অনেক আমদানিকারক আমদানি অনেক কমিয়ে দিয়েছেন, কারণ তারা তাদের পণ্যের চাহিদা কম বলে জানিয়েছে। এছাড়া সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারও অনেক কম। তিনি আরও বলেন, জুনে আমদানি অনেক বেশি কমে যাওয়ায় বাজারে ডলারের তারল্য বেড়ে গিয়েছিল। এর জের ধরে কমতে শুরু করেছিল ডলারের দাম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 27 জুলাই রবিবার দিবাগত রাত 1:45টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান বলেন, আয়ানের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিত, কারণ, দায় দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়ে চিহ্নিত করবে। এই কমিশনকে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসামে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এক কোণে নীল তেরপালে ঢাকা ক্যাম্পে আশ্রয় নিয়েছে শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশু। রাজ্য নির্বাচনের আগ মুহূর্তে সম্প্রতি তাদের নিজ ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। গত কয়েক সপ্তাহে এমন হাজার হাজার পরিবারের বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। কয়েক দশকের মধ্যে এটাই আসামের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। কর্মকর্তাদের অভিযোগ, এসব পরিবার সরকারি জমিতে অবৈধভাবে বসবাস করছিলেন। বিশেষ করে গত বছর আগস্টে
বাংলাদেশে ভারতপন্থী আওয়ামী লীগ সরকার পতনের পর এই উচ্ছেদ অভিযান আরও জোরদার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল আগামী বছরের শুরুতে পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে নির্বাচন করতে যাচ্ছে। এরই মধ্যে আসামে যেসব বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম, তাদের বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আসামে জন্ম নেওয়া আলী বলেন, আমাদের দখলদার আর বিদেশি বলে অপবাদ দেওয়া হয়। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।